ভারতের যে কোনো আগ্রাসন রুখতে পাকিস্তান প্রস্তুত, জানালো দেশটির সামরিক বাহিনী। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের সমর্থন অব্যাহত রাখার অভিযোগ নয়াদিল্লির। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি ও বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। টাকার বিনিময়ে দালালরা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসছে বাংলাদেশে। চিহ্নিত 40 দালাল, অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। এবং কলম্বিয়া ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের নতুন শান্তি চুক্তি সই, এর বিরোধিতা করে হাজার হাজার মানুষের বিক্ষোভ, বিরোধীদের প্রত্যাখ্যান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। বহির্বিশ্বের যে কোনো আগ্রাসন রুখতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালায় তবে দেশটির প্রজন্মের পর প্রজন্ম তা স্মরণ রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিদায়ী সেনাপ্রধান রাহিল শরীফ। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখার পাশাপাশি দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদে বিক্ষোভ করে শত শত পাকিস্তানি। তারা এ অঞ্চলের বেসামরিক মানুষ হতাহতের জন্য ভারতীয় সেনাদের দায়ী করে বিভিন্ন স্লোগান দেয়। কাশ্মীরে পাক ভারত গোলাগুলির কারণে জম্মুর পুঞ্চ শহরের 37টি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপক্ষের অব্যাহত এই সংঘর্ষের মুখে এ অঞ্চলের মানুষ ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছে। পরিস্থিতি এতই খারাপ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। সীমান্ত এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এই অঞ্চলের মানুষ কোনো কাজকর্ম করতে পারছে না, সবকিছু কেমন যেন থমকে আছে। গত মঙ্গলবার জম্মু কাশ্মীরে পাকিস্তানিদের হাতে এক ভারতীয় সেনার শিরশ্ছেদ ও অপর দুজনকে গুলি করে হত্যার পর এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাদের গোলাবর্ষণে 3 পাকিস্তানি সেনা ও 12 বেসামরিক নাগরিকের মৃত্যু এবং জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় কয়েকজন ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় এ অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় আবারও পাক ভারত বাকযুদ্ধে চরমে পৌঁছেছে। ভারত সীমা অতিক্রম করলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারত ভূখণ্ডের সার্জিক্যাল স্ট্রাইক চালায় তবে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে সতর্ক করেছেন বিদায়ী সেনাপ্রধান রাহিল শরীফ। একইভাবে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান সোহাইল আমান এ অঞ্চলে উত্তেজনা না ছড়াতে ভারতের প্রতি আহ্বান জানান। পাকিস্তান যুদ্ধ না চাইলেও বাইরের কোনো আগ্রাসনকে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের কোনো হুমকি নিয়ে আমরা চিন্তিত নই, আমরা যুদ্ধ চাই না। তাই বলে কেউ যদি আমাদের মাথায় চড়ে বসে তা তো আর মেনে নেওয়া যায় না। ভারত এসব হুমকি ধামকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বরাবরের মতো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ এনে তাদেরকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। আমরা বারবার পাকিস্তানকে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানোর পরও তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। গত কয়েকদিনে তারা অন্তত 27 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে জম্মু কাশ্মীরের বান্দিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্দেহভাজন জঙ্গি ও 1 জওয়ান নিহত হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিএসএফ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসকারীদের জন্য 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর পক্ষে বিজিবি ও বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী মনে করে এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা সহজ হবে। এর ফলে চোরাচালান দমন সহ অন্যান্য অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম আহমেদ। আমার পেছনে যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশ এবং ভারত সীমান্তের 1 নম্বর মেইন পিলার। এই পিলারকে কেন্দ্র করেই রয়েছে দুপাশের মানুষেরই অনেক আনন্দ, বেদনা আর সম্প্রীতির মানবিক গল্প। 70 বাংলাদেশি কৃষক জম্মাদ আলী গাজীও সেই সব অগণিত গল্পের একটি চরিত্র। 20 বছর ধরে স্ত্রী আর 40 বছর ধরে সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। তার জন্য বাড়ির উঠোনের মাঝ বরাবর গেড়ে বসা ভাগের পিলারকে দায়ী মনে করেন জম্মাদ আলী। পিলার দেখে তখন বয়স 10, ওই ছেলেকে ধরা 40 বছর দেখিনি, আর স্ত্রীকে 20 বছর। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ব্যবস্থাপনায় 1 নম্বর মেইন পিলারের বাংলাদেশ পাশের হারোদ্দা ও ভারতের পাশের পদ্ম শাখরা গ্রামের আরো অনেকের সঙ্গে কথা হয়। তারা জানালেন তাদের অম্লমধুর অভিজ্ঞতার কথা। এইখানে হারোদ্দা যে মসজিদ আছে, এখানে যে মুসলমান ভাইরা বাস করেন,
এদের মসজিদ পেতে গেলে আমাদের পানিতরে এখান থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় জুমার নামাজের জন্য। কিন্তু আমার ইন্ডিয়ান কোনো ফৌজি কোনোদিন বাধা সৃষ্টি করেননি। আমার বোনের বাড়ি হারদা, এখান থেকে আর 1 কিলোমিটার দূরে, এই দেখা যায় আর কি, কিন্তু আমি এখন যেতে পারি না। কৈজুড়ি জিপির মধ্যে গাবটা টাবটা যেমন আমাদের পানীয় জলের ব্যবস্থা আছে, যেগুলো গভীর নলকূপ, সে ওদের অসুবিধা হলে ওরা তখন এখান থেকে নিয়ে যায়। বিএসএফ এর পানিতার বিওপির প্রধান জানালেন, সাধারণ মানুষের ক্ষেত্রে আইনের কড়াকড়ির চাইতে মানবিক দিকটির প্রতি তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনি এখানে আছেন, দাঁড়িয়ে আছেন যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আর কি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। 2 ফুটের গ্যাপটার ভিতরে ভারতীয় লোক এবং বাংলাদেশের লোক, তারা তাদের কিছু একটা যদি জিনিস আদান প্রদান করতে চায় আর কি, তারা অনায়াসে করে নিতে পারে আর কি। বিএসএফ এর দেয়া গত 3 বছরের এই পরিসংখ্যান বলছে প্রতি বছরে দুদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। 2014 সালের শুরু থেকে এবছর 10 নভেম্বর পর্যন্ত 3690 জন ভারতীয় এবং 10,536 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ। জানা গেল, এদের মধ্যে বেশিরভাগই নিত্যদিনের প্রয়োজন মেটাতে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। বিএসএফ এর এই কর্মকর্তা মনে করেন, 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস দিয়ে এই ধরনের মানুষের আসা যাওয়াকে বৈধতা দেয়া হলে তা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাজকেও সহজ করে দেবে। I think it's a very good idea. Emphasis from government side, it will be a great help for, at least for the, it may or may not be helpful for anybody, but it will be definitely will be a great help to the border guarding forces. বর্তমানে মিয়ানমারের সঙ্গে সংক্ষিপ্ত বর্ডার পাস চালু আছে জানিয়ে বিজিবি মহাপরিচালকও এক্ষেত্রে তার ইতিবাচক মনোভাবের কথা জানালেন। সংক্ষিপ্ত বর্ডার পাস দেওয়া যেতে পারে, পৃথিবীর অন্য জায়গায় চালু আছে। আমার মনে হয় এটা যদি ওই সিকিউরিটি ফোর্স ফিল করে, জনগণ ফিল করে, আমরা সিকিউরিটি ফোর্স যখন মিটিং করি এটা এই পয়েন্টটা আসলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারি, সেই অনুসারে সরকার বিবেচনা করতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সীমান্তের অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব বলেও মনে করেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। ওমর ফারুক, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন আন্তর্জাতিক সময়। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী 40 জন দালালের সহযোগিতায় রোহিঙ্গারা অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে 25 জন বাংলাদেশি আর বাকিরা মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে অবাধে রোহিঙ্গা অনুপ্রবেশ পর্যটন শহর কক্সবাজারের সৌন্দর্য বিনষ্ট সহ অপরাধমূলক কর্মকাণ্ড বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে 54 কিলোমিটার এবং উখিয়া অংশে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কড়া নজরদারি। কিন্তু এর মাঝে স্থানীয় বিভিন্ন শরণার্থী ক্যাম্পের অধিকাংশ ঘরে আশ্রয় নিয়েছে গত কয়েকদিনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের দিকে আসা প্রতিটি রোহিঙ্গাকে দালালরা 15,000 টাকার বিনিময়ে মিয়ানমার থেকে নৌকায় তুলে নেয়। এরপর রাতের অন্ধকারে সুযোগ বুঝে নামিয়ে দেয় বাংলাদেশ সীমান্তে। তবে নৌকা থেকে নামার সময় দালালদের আবারও 1,000 টাকা করে দিতে হয় বলে জানিয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। 15,000 টাকা দিয়ে দিই ওনার কাছে, এটিও তো মাথা গানা 1,000 টাকা দিয়ে দিই। দুয়ার ফোরা দিয়ে লাগে তো বাদে গেতে আগের বার মানুষের ফোনে টিকা জাপ দিয়ে রাগি টিয়া না আর তো বাপ কাটি ফেলাই বাদে মাছ সাহায্য করে দিলা টিয়া মশালের বর্মা 15,000 টাকা রাত লইয়ে আর আনতু নতু তুলিয়ে গাড়ির সাইড মা তুলি দিয়ে গাড়িওয়ালার 500 টাকা দিই আর আনতুলাম দিই। এই অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দালালদের অনুসন্ধানে নেমে প্রশাসন 40 জনকে শনাক্ত করেছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি শরণার্থী ক্যাম্পে আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও আছে। এছাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের নাগরিকও রয়েছে। তাদের কাজে হলো যে বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে যে সমস্ত লোকজন নিয়ে আসতেছে তাদেরকে বিভিন্নভাবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া। তারা যাতে সহযোগিতা করতে না পারে এবং আমাদের যে সরকারি কাজ, সেই সরকারি কাজ যাতে স্বাভাবিক গতিতে চলে, সেজন্য ওই সকল ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রোহিঙ্গারা অবাধে আসতে থাকলে পর্যটন শহর কক্সবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। আমাদের মার্কেটের উপর দৈনন্দিন যে জিনিসপত্র আছে, এই চাহিদার উপর যে ব্যাপক প্রভাব পড়বে তাদের কারণে সবচাইতে বেশি প্রভাব আমাদের উচ্ছৃঙ্খলতা বেড়ে যাবে। আমাদের পরিবেশ নষ্টের সাথে সাথে চুরি ডাকাতি সন্ত্রাসী ওইটা বেড়ে যাবে। সবশেষ বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে 6 জন দালালকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে বুধবার উখিয়া থেকেও 4 দালালকে আটক করা হয়েছিল। অনেকটা উভয় সংকটে পড়েছেন রোহিঙ্গারা।
নিজ দেশের শাসকের অমানসিক নির্যাতন। সেই নির্যাতনে টিকতে না পেরে মানবিক বিপর্যয়ের কবলে পড়ে তারা যখন বাংলাদেশমুখী, তখন তাদেরকে পড়তে হচ্ছে অমানবিক দালালদের খপ্পরে। নিজ দেশে বসত বিটে খুঁয়ে অবশিষ্ট যা ছিল তাই নিয়ে তারা যখন বাংলাদেশে আসছে, আর এসব দালালাই তার সবকিছুই কেড়ে নিচ্ছে। টেকনাফের নেটং থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারের টেকনাফ বন্দরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে বিজিবি মহাপরিচালক টেকনাফের শাহপরী দ্বীপ, উখিয়া, ঘুমধুম, দমদমিয়া, জিমংখালীর বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলেন। পরে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মাণ এবং সার্ভে যন্ত্র স্থাপন করা হবে। বিভিন্ন সময় হচ্ছে আপনারা বিভিন্ন সময় বলেছে আমার আমরা চিন্তা করছি যে এফেক্টিভলি কিভাবে বর্ডারটাকে মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। আমরা কাঁটাতারের চিন্তা করছি, আমরা টাওয়ারের চিন্তা করছি, আমরা সার্ভে ইকুইপমেন্ট বসানোর চিন্তা করছি। যদিও অবৈধভাবে বা লিগ্যাল ভাবে না আসে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো রিস্ক থেকে যায়, আমাদের অনেকগুলো সমস্যা থেকে যায় বর্ডারে। সেই জন্য আমরা বর্ডারে আমাদের টহল বৃদ্ধি করেছি, যাতে এই যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে সেই ক্রাইসিসে কেউ যেন কোনো রকম সুযোগ না নিতে পারে। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ইসরায়েলের ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ছেড়েছে অন্তত ৮০,০০০ মানুষ। নাশকতা কিনা খতিয়ে দেখছে সরকার, দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি। কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে নতুন করে শান্তি চুক্তি স্বাক্ষর করলেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। তবে এই চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেছেন দেশটির হাজার হাজার মানুষ। চুক্তি প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার বিরোধী দলীয় নেতারা। গত অক্টোবর মাসে গণভোটের মাধ্যমে আগের শান্তি চুক্তি বাতিল হওয়ায় নতুন চুক্তির পথে আগায় কলম্বিয়া সরকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কলম্বিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দ্য রেভলিউশনারি আর্ম ফোর্সেস অব কলম্বিয়া ফার্কের মধ্যে নতুন একটি শান্তি চুক্তি হয়। প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং বিদ্রোহী নেতা রদ্রিগো লন্দনও এতে সই করেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তির মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে, এতে কোনো শর্ত গোপন রাখা হয়নি। দেশের শান্তি প্রতিষ্ঠায় এ চুক্তির প্রধান উদ্দেশ্য বলেও জানান তিনি। আজ একটি ঐতিহাসিক চুক্তি সই হলো। আমরা যে চুক্তিতে স্বাক্ষর করলাম তা শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। এই চুক্তিটি শান্তি প্রতিষ্ঠায় হয়তো পুরোপুরি ভূমিকা রাখতে পারবে না, তবে হ্যাঁ, এটি দেশের শান্তি প্রতিষ্ঠায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। অনুষ্ঠানে ফার্ক বিদ্রোহীদের এই নেতা বলেন, শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে এটি কোনো কাজে আসবে না। আমার বিশ্বাস আজ এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি তা পুরোপুরি বাস্তবায়ন হবে। আমাদের আত্মবিশ্বাস, ফার্ক বিদ্রোহীদের রাজনৈতিক ক্ষেত্রে বৈধতা দেওয়া হবে। চুক্তিতে নির্বাচনকালীন সরকার পরিবর্তন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি সেটা বাস্তবায়ন করা হবে। এদিকে দ্বিতীয়বারের শান্তি চুক্তিরও বিরোধিতা করেছেন কলম্বিয়ার বিরোধী দলীয় নেতারা। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা আলভারো উরিবে পার্লামেন্টে দেয়া ভাষণে এর তীব্র সমালোচনা করে বলেন, চুক্তিটিতে বিদ্রোহীদের খুব বেশি ছাড় দেওয়া হয়েছে। এটা কতটা ক্ষতিকর সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি শুধু বলতে চাই, এটি সাধারণ জনগণ সমর্থন করছে না। তারা দেশে কি করেছে সেটা জনগণ জানে। যে শান্তি চুক্তি করা হচ্ছে এর কুফল কলম্বিয়ার সাধারণ মানুষকে ভোগ করতে হবে। শান্তি চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেছে সাধারণ মানুষও। তারা সরকারকে চুক্তিটির বিষয়ে পুনরায় চূড়ান্তভাবে ভেবে দেখার আহ্বান জানান। বৃহস্পতিবার স্বাক্ষরিত চুক্তিটি কংগ্রেসে অনুমোদনের পর এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে গত ২রা অক্টোবর আগের শান্তি চুক্তিকে প্রত্যাখ্যান করেন কলম্বিয়ার অধিকাংশ জনগণ। ফার্ক বিদ্রোহীরা মূলত মার্কস এবং লেনিন আদর্শে বিশ্বাসী কমিউনিস্ট পার্টির একটি সশস্ত্র শাখা। ভূমি নিয়ন্ত্রণ ও সাম্যবাদী সরকার প্রতিষ্ঠায় ছিল ফার্কের আন্দোলনের লক্ষ্য। কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্ক বিদ্রোহীদের লড়াই শুরু হয় ১৯৬৪ সালে। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে প্রায় ২,২০,০০০ মানুষ নিহত হয়েছেন, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৭০ লাখ মানুষ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনঃগণনার জন্য অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় ১১ লাখ সমর্থন সংগ্রহ করতে পেরেছেন গ্রিন পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন।
উইসকনসিন ছাড়াও পেনসিলভানিয়া ও মিশিগান অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার জন্য আবেদন করতে তহবিল সংগ্রহ শুরু করেছেন তিনি। এরই মধ্যে তহবিলে $27 লাখ জমা পড়েছে, যা দিয়ে 10 ইলেকটোরাল কলেজের ভোট পুনর্গণনা করা সম্ভব। তিনটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার জন্য প্রয়োজন প্রায় $60 লাখ। সাইবার হামলার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় জিল স্টেইন এই উদ্যোগ নেন। মোট ভোটের হিসেবে অসামঞ্জস্যতা রয়েছে বলেও তিনি জানান। এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রতি আহ্বান জানালেও কোনো সাড়া মেলেনি। Continue a long-running examination of electoral integrity in the US. The Greens have forced states like California to scrap the use of some voting machines altogether because they were so easy. জাতিসংঘের পরবর্তী মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনের এই বৈঠকে পুতিন বলেন, বান কি মুনের মতো পরবর্তী মহাসচিবের সঙ্গে রাশিয়ার সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। সংঘাত নিরসন ও মানবাধিকার রক্ষার সংগ্রামে রাশিয়া সবসময় এই জাতিসংঘকে সহযোগিতা করবে বলেও পরবর্তী মহাসচিবকে আশ্বস্ত করেন পুতিন। আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে রাশিয়ার গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে আশা প্রকাশ করেন গুতেরেস। সিরিয়ার আলেপ্পোয় রুশ বিমান হামলার জেরে সেখানে মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও রাশিয়ার কড়া সমালোচনা করায় সম্প্রতি তাঁর সঙ্গে পুতিনের কিছুটা দূরত্ব তৈরি হয়। গুতেরেসের সঙ্গে পুতিনের বৈঠকের মাধ্যমে সংস্থাটির সঙ্গে মস্কোর সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করছেন বিশ্লেষকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সংগঠিত ও আইনসিদ্ধ লুটপাট বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাজ্যসভায় মোদীর উপস্থিতিতে তিনি এমন মন্তব্য করেন। পরে এক জনসভায় মোদী বলেন, দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই বিরোধী দল তার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে পুরনো নোট বদলানো নিষিদ্ধ ঘোষণা করায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এখন থেকে পুরনো রুপি অ্যাকাউন্টে জমা করে পরে এটিএম বুথ থেকে তুলতে হবে। ভারতে পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্তের 1 মাস পেরিয়ে গেলেও আন্দোলন যেন থামছেই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবারও বিরোধী দলের নেতারা একজোট হয়ে দিল্লিতে সমাবেশের ডাক দেয়। মোদী হাত পা গুটিয়ে বসে আছেন, যেন কিছুই হয়নি। কি করলে তার টনক নড়বে? জনগণ তাদের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা চুপ থাকবো না। এরই মধ্যে বৃহস্পতিবার রাতের পর কর্তৃপক্ষ পুরনো নোট বদলানো নিষিদ্ধ ঘোষণা করলে দুর্ভোগ চরমে ওঠে। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকে দৈনিক সর্বোচ্চ 2000 রুপি বদলানোর সুযোগ রাখা হয়েছে। অন্যান্য ব্যাংকে এখন থেকে পুরনো নোট নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা করে পরে তা এটিএম বুথ থেকে উত্তোলন করতে হবে। যারা লিখতে পড়তে পারে না তারা কিভাবে অ্যাকাউন্ট সামলাবে? একবার অ্যাকাউন্ট খুলতে লাইন ধরো, আবার টাকা তুলতে লাইন ধরো। আমাদের কি কোনো কাজ নেই? সরকারের এমন সিদ্ধান্তকে সংগঠিত ও আইনসিদ্ধ লুটতরাজ বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণে তিনি সরকারের অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানান। বর্তমান সরকারের কারণে আজ ভারতের আমজনতাকে ভুগতে হচ্ছে। এই একটি সিদ্ধান্তের কারণে দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি 2% কমে যেতে পারে। এর প্রতিক্রিয়ায় মোদী বলেন, কালোবাজারি ও দুর্নীতিবাজদের সমর্থন দিতেই বিরোধী দল তার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মনমোহন সিং এর 10 বছরের শাসনামলে যে দুর্নীতি হয়েছিল সেই ক্ষতি কাটাতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। সাময়িক দুর্ভোগ থাকা সত্ত্বেও অনলাইনে অধিকাংশ মানুষ আমার এই সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে। এতে একদিকে যেমন কালোবাজারি বন্ধ হয়েছে, তেমনি সমৃদ্ধ হয়েছে ব্যাংকিং। এমন পরিস্থিতিতে কয়েকদিনের মাথায় দেশের 60% বা 28,000 এটিএম বুথ পুনর্বিন্যাসের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান। এতে জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে আশা করেন তিনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 15 ডিসেম্বরের পর ভারতে পুরনো 500 ও 1000 রুপির নোটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। তার আগ পর্যন্ত পেট্রোল পাম্প, সরকারি হাসপাতাল, কৃষকদের বীজ কেনাবেচা সহ কয়েকটি ক্ষেত্রে এই নোট ব্যবহারের সুযোগ থাকছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপন হলো থ্যাঙ্কস গিভিং ডে। ব্ল্যাক ফ্রাইডেতে বিভিন্ন ছাড়ে পণ্য কিনতে দোকানের সামনে মার্কিনীদের লম্বা লাইন।
যুক্তরাষ্ট্র সহ সিরিয়ার আসাদ বিরোধী রাষ্ট্রগুলোর প্যারিসে যে আলোচনার উদ্যোগ নিয়েছে তাতে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপ সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ফ্রান্স নিশ্চুপ থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এদিকে আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য সংকটের কারণে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা শহরের আইন ইসায় বোমা হামলায় হতাহতের শিকার হয়েছে মার্কিন সেনা সদস্যরা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় এতে কমপক্ষে একজন নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন। আসাদ বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টকে সামরিক সহায়তা দিতে সেখানে অবস্থান করছে মার্কিন সেনাবাহিনীর একটি দল। সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় আহতদের চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য সংকটের কারণে সেখানকার মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছে হোয়াইট হেলমেট। স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া হোয়াইট হেলমেটের আলেপ্পোর মধ্যাঞ্চলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়টিও বোমা হামলার শিকার হওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান রায়েদ আল সালেহ। আহতদের চিকিৎসা সেবার সরঞ্জামাদি না থাকায় গুরুতর অসুস্থ রোগীদেরও ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন ডাক্তাররা। আলেপ্পোয় যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার ধারণা আগামী 10 দিনে বহু মানুষ মৃত্যুর মুখে পড়বে। সিরিয়া ইস্যুতে সমন্বিত করণীয় ঠিক করতে যুক্তরাষ্ট্র সহ আসাদ বিরোধী দেশগুলো আলোচনায় বসতে যাচ্ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বুধবারের এই ঘোষণা নিন্দা জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার মন্তব্যে বলেন, পশ্চিমা দেশগুলোর এ ধরনের উদ্যোগ সিরিয়া সংকটকে আরো ঘনীভূত করবে। তবে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করার কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। সিরিয়ায় প্রতি মুহূর্তে কি ঘটছে তার উপর তীক্ষ্ণ নজরদারি করা হচ্ছে। অব্যাহত বোমা হামলায় সরকারি অবরোধের শিকার অন্তত 10 লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থায় ফ্রান্স আবেগতাড়িত না হয়ে থাকতে পারে না। সিরিয়ায় সাধারণ মানুষের বিরুদ্ধে অমানবিক আচরণের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করার কাজ অব্যাহত রাখা হবে। এদিকে সিরিয়ার বিমান হামলায় তুরস্কের 3 সেনা সদস্য নিহত ও 10 জন আহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। গেল 24 আগস্ট থেকে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে তুরস্ক। তবে এই প্রথম তাদের বাহিনীর উপর সিরীয় সেনাদের হামলার অভিযোগ তোলা হলো। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 100 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ জানান হতাহতদের অধিকাংশই শিয়া মুসলিম। আশুরার পরবর্তী 40 দিন ধরে চলা আরবিন উৎসব শেষে কারবালা থেকে বাড়ি ফিরছিলেন তারা। বাগদাদ থেকে 100 কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরের একটি স্টেশনের কাছে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে ইরাকি ছাড়াও ইরান ও বাহরাইনের নাগরিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের মধ্য উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত 130 জনের বেশি মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনা এড়াতে দাবানলের আশপাশ থেকে অন্তত 80,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ইচ্ছাকৃতভাবে কেউ এই আগুন ধরিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই প্রসঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে যে কোনো ধরনের হামলা ও সন্ত্রাসবাদের শামিল উল্লেখ করে দোষীদের কঠোর বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এভাবেই দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফার দাবানল। পাহাড়ি এলাকা সংলগ্ন শহরটিতে গেল মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে গেছে গাছপালা সহ বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন। এ অবস্থায় প্রাণহানি এড়াতে এর আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আমরা এখানে 35 বছর ধরে বাস করছিলাম, আর এখন আমরা ভিটে মাটিহীন হয়ে পড়েছি। দাবানল ছড়িয়ে পড়েছে মধ্যাঞ্চলেও। সেখানে পুড়ে গেছে একটি পেট্রোল পাম্প স্টেশন সহ বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে এর কাছের একটি আবাসিক স্কুলের 300-র বেশি শিক্ষার্থীকে। এছাড়া দাবানলের কারণে পশ্চিম তীরের কয়েকশো ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে এসেছে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, তুরস্ক এবং রাশিয়া। এদিকে রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে কেউ এ আগুন ধরিয়ে থাকতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ। আমরা ধারণা করছি কেউ ইচ্ছাকৃতভাবে এ আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে।
গতকাল আমরা জেরুজালেমের কাছে নাতাফ এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছি। এখন আগুনের সূত্রপাত ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ইসরায়েলি ভূখণ্ডে যারা অগ্নিসংযোগ করেছে কিংবা এই কাজে উস্কানি দিয়েছে তারা সবাই সন্ত্রাসী, আর তাই আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অগ্নিসংযোগের সঙ্গে ফিলিস্তিনিরা জড়িত থাকতে পারে এমন ইঙ্গিত দেয় ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্টের সমর্থকরা। ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর দায় চাপানোর জন্য নিজেরাই এই কাজ করেছে বলে অভিযোগ করেছে তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ও নিকারাগুয়ায় 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওটো নামের হারিকেনটি ঘন্টায় 175 কিলোমিটার গতিবেগে আঘাত হানলে দেশ দুটিতে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল এল সালভাদরের উপকূলীয় অঞ্চল থেকে 120 কিলোমিটার দূরে 33 কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ওই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ বলে জানায় তারা। হারিকেন ওটোরার কারণে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল অর্তেজা দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ওটো মধ্য আমেরিকার দেশ পানামায় আঘাত হানলে 3 জনের মৃত্যু হয়, সেখানে নিখোঁজ রয়েছে আরও 4 জন। জাপানের রাজধানী টোকিওতে নভেম্বরে তুষারপাতের বিরল ঘটনা ঘটেছে। দীর্ঘ 54 বছর পর বৃহস্পতিবার এমনটি হলো বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ। তাদের দেওয়া তথ্য মতে এদিন সকালে টোকিওর তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। পাশাপাশি তীব্র ঠান্ডা বাতাসের কারণে এই তুষারপাত বলে জানানো হয়। নভেম্বর মাসে টোকিওর তাপমাত্রা 10 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় এ সময় সাধারণত তুষারপাত হয় না। আকস্মিক তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। কিছু কিছু স্থানে 6 সেন্টিমিটার পুরো তুষারের কারণে যানজট সৃষ্টির পাশাপাশি ট্রেন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানায় বিবিসি। সবশেষ 1962 সালের নভেম্বরে তুষারপাত দেখেছিল টোকিওবাসী। মিশরের সিনাই উপত্যকায় গাড়ি বোমা হামলায় 8 সেনা সদস্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত 12 জন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সিনাই উপত্যকায় সেনাবাহিনীর তল্লাশি চৌকি লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হামলাটি ঠিক কোন জায়গায় হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। 2013 সালে দেশটির প্রথম গণতান্ত্রিক সরকার মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে সেনাবাহিনীর উপর বিভিন্ন সময় জঙ্গি হামলার ঘটনা ঘটছে। 2015 সালে সিনাই উপত্যকায় ব্যাপক জঙ্গি বিরোধী অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি মিশনারি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, শুক্রবার মোপেলিয়ে থেকে 10 কিলোমিটার উত্তরের ওই মিশনারির ভেতর ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের এক হামলাকারী। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে। ওই নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা। তবে হত্যাকারীকে খুঁজে বের করতে এবং হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। চীনের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের একাংশ ধসে মৃতের সংখ্যা বেড়ে 74 জনে দাঁড়িয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় আহত অবস্থায় কয়েকজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে উদ্ধার কাজ চলছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। বেলজিয়ামে ব্যয় সংকোচন নীতির পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সম্প্রতি দেশটির সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে বাজেট কমানোর পরিকল্পনা করে বেলজিয়াম সরকার। এর প্রতিবাদে বৃহস্পতিবার গণস্বাস্থ্য, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রায় 20,000 কর্মী ব্রাসেলসে পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হলে শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য কেন্টাকির লুইভিলে বন্দুকধারীর হামলায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শহরের সৌনি পার্ক এলাকায় জড়ো হওয়া মানুষের উপর অতর্কিত হামলা চালায় 2 বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 2 কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে পুলিশ পাল্টা হামলায় বন্দুকধারীদের পরাস্ত করে হেফাজতে নিয়ে যায়। তবে এর কারণ ও হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপন হলো থ্যাঙ্কস গিভিং ডে। দিবসটিতে আইএস হামলার হুমকি দেয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে নিউ ইয়র্কের প্রশাসন। এদিকে থ্যাঙ্কস গিভিং ডের পরদিন ব্ল্যাক ফ্রাইডেতে আগ্রহী ক্রেতারা নতুন সব পণ্য এবং পণ্যের মূল্য হ্রাসের আশায় ভিড় জমান দোকানগুলোতে। সব ধর্ম বর্ণের মানুষের মিলন মেলা যেন এই থ্যাঙ্কস গিভিং ডে। পুরো যুক্তরাষ্ট্র মেতেছে উৎসবে। বৃহস্পতিবার মেসিস থ্যাঙ্কস গিভিং প্যারেডকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো শহরকে। এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা এখানে 1 সপ্তাহ যাবৎ অবস্থান করছি। সবাই খুব মজা করছি এবং আমরা মোটেও ভীত নই। 1621 সালে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে ইংল্যান্ড থেকে আসা যাজকদের এক শুভ সন্ধিক্ষণে পরস্পরের মধ্যে উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের মাধ্যমে এ দিবসের সূত্রপাত। তবে 1863 সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে থ্যাঙ্কস গিভিং হলিডে হিসাবে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিবসটিকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মার্কিনীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক সম্মেলন কেন্দ্র হিসেবে পরিচিত দিবসটির বিশেষ প্যারেডে নানা কসরত প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হয় বিভিন্ন থিম। শিশুদের জন্য বিশাল আকৃতির সব কার্টুন প্রদর্শনীর পাশাপাশি আসন্ন ক্রিসমাস ডের আবহ ফুটিয়ে তুলতে র্যালিতে অংশ নেন সান্তা ক্রুজও। দিবসটিকে ঘিরে আয়োজন করা হয় নানা খাবারের। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থীদের জন্য একবেলা বিনামূল্যে খাবারের আয়োজন করা হয়। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। যা আমি স্বপ্নে ভাবতাম আজ তা যেন বাস্তবের সামনে এসেছে। আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। বিশেষ এই দুটি দিনকে ঘিরে বেশ জমে উঠেছে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য। মূল্য হ্রাসের টোপ ফেলে বাড়ানো হয়েছে ক্রেতা আকর্ষণ। আমরা ব্ল্যাক ফ্রাইডের আগের দিন থেকেই এখানে অবস্থান করছি। ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দিবস। নভেম্বর মাসের 4র্থ শুক্রবারে পালন করা হয় এই দিবসটি। ব্ল্যাক ফ্রাইডে শব্দটি নেতিবাচক শব্দ বহন করলেও ব্যবসায়িক দিক দিয়ে ইতিবাচক দিককে নির্দেশ করে। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের যে কোনো আগ্রাসন রুখতে পাকিস্তান প্রস্তুত, জানালো দেশটির সামরিক বাহিনী। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের সমর্থন অব্যাহত রাখার অভিযোগ নয়াদিল্লি। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি ও বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। টাকার বিনিময়ে দালালরা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসছে বাংলাদেশে। চিহ্নিত 40 দালাল। অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। এবং কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের নতুন শান্তি চুক্তি সই। এর বিরোধিতা করে হাজার হাজার মানুষের বিক্ষোভ, বিরোধীদের প্রত্যাখ্যান। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।